হ্যালো, ডিয়ার স্টুডেন্টস। আই বিলিভ আপনারা সবাই মিড টার্মের প্রিপারেশন নিয়ে অনেক ব্যস্ত অ্যান্ড আপনাদের যে টপিকটা নিয়ে প্রবলেম হবে মনে করছিলাম সেটা রিসিভেবল এই চ্যাপ্টারটা নিয়ে একটু আপনাদের সাথে অনেকেরই কাউন্সিলিং দরকার ছিল। সো ডিউ টু দ্য টাইম কনস্ট্রেন্ট আমরা আসলে কাউন্সিলিং আওয়ারে এটা ডিসকাশন করতে পারিনি। অ্যান্ড আরেকটা যে চ্যাপ্টার সেটা ব্যাংক রিকনসিলিয়েশন, সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি গ্রুপে। অ্যান্ড আই বিলিভ এটা আপনাদেরকে মিড টার্মের প্রিপারেশনের জন্য অনেক হেল্প করবে। অ্যান্ড ফর দ্য সেম সেক, ফর দ্য সেম পারপাস, আমরা রিসিভেবল চ্যাপ্টারেও একটা শর্ট কুইক রিভিশন ভিডিও আপনাদেরকে দিচ্ছি, সো দ্যাট আপনি মিড টার্মে এখান থেকে যে টপিকগুলো আসবে সেটা খুব সুন্দর করে অ্যাটেম্প্ট করতে পারেন এবং এক্সামটা খুব ভালো হয়। লেটস স্টার্ট উইদাউট ফার্দার ডিউ। আমরা শুরু করছি আমাদের রিসিভেবল চ্যাপ্টারটা, যেটা আপনারা এক্সামে পাবেন ইনশাল্লাহ, যেটা অলরেডি আপনাদেরকে বলা হয়েছে যে আপনি এক্সামে এটা কিভাবে অ্যাটেম্প্ট করবেন। সো এই চ্যাপ্টারে আমরা কি কি জিনিস দেখব? আমরা রিসিভেবল এর একটা ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ রিসিভেবলস, ট্রেড রিসিভেবলস কি, অ্যান্ড দেন ট্রেড রিসিভেবলস এর নন পেমেন্ট অফ ডেপ্ট। ডেপ্ট বলতে আমরা যেটাকে বুঝছি লাইক ডেটর থেকে এই কথাটা আসছে। অ্যান্ড এই নন পেমেন্টের পার্সপেক্টিভ থেকে আমরা দুইটা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে ইরিকভারেবল ডেট, আর একটা হচ্ছে আমার ডাউটফুল ডেট। সো এই কথাগুলো অলরেডি আমরা এর আগেও আপনাদের সাথে ক্লাসে ডিসকাশন হয়েছে। অ্যান্ড দেন ইরিকভারেবল ডেপ্টের একটা সামারি এবং এইজিং অ্যানালাইসিস। সো এখানে আসলে সব থেকে ইম্পর্টেন্ট টপিক এই দুইটা, একটা হচ্ছে ইরিকভারেবল ডেপ্ট, যেটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, আরেকটা হচ্ছে আপনার ডাউটফুল ডেপ্ট, যেটাকে আমরা আসলে রিসিভেবল অ্যালাউন্স বলে থাকি। সো এই দুইটা জিনিস নিয়ে মেনলি আপনাদের সাথে ডিটেলসে কথা বলা হবে এবং আমরা ট্রাই করব এটা কিভাবে আপনি আনসার করবেন এক্সামে, অ্যান্ড কিভাবে এটা আসলে আলটিমেটলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেই ব্যাপারটা একটু কথা বলা। সো একটু যদি আমরা আহ, আমাদের স্লাইডে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা আসলে যদি দেখি যে আসলে রিসিভেবল ব্যাপারটা কি, ট্রেড রিসিভেবলস কি, আমরা অলরেডি জানি ট্রেড রিসিভেবলস বেসিক্যালি হচ্ছে আমি আমার কাস্টমারের কাছে যখন ক্রেডিটে কোনো কিছু সেল করি। অলওয়েজ রিমেম্বার, ক্যাশ সেলের জন্য কিন্তু কোনো রিসিভেবল অ্যারাইজ করবে না, ইট ইজ অলওয়েজ অ্যারাইজড ডিউ টু ক্রেডিট সেলস। সো দ্যাট মিনস আমি কাস্টমারের কাছে যে টাকাটা পাবো ডিউ টু ক্রেডিট সেলস, এটাকে আমরা বলছি রিসিভেবল। খেয়াল করে দেখেন ডেফিনেশনটা কি বলছে। A trade receivables is a customer who owes money to business as a result buying goods or services on credit. So এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা ক্রেডিটে যে আইটেমটা অ্যাকচুয়ালি সেল করব আমার কাস্টমারের কাছে, সেটাকেই আমরা বলছি ইটস আ ট্রেড রিসিভেবলস। অ্যান্ড আমি যদি এটা ডাবল এন্ট্রি চিন্তা করি, যখন আমি ট্রেড মানে আমি যখন আমার আলটিমেটলি ক্রেডিট সেলস করে থাকি, লাইক ডাবল এন্ট্রি ফর ক্রেডিট সেলস, একটু যদি দেখি, রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট অ্যান্ড সেলস অর রেভিনিউ ক্রেডিট। এই যে রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, এটাকে আমরা বলেছি অলরেডি ইট ইজ আ কারেন্ট অ্যাসেট, অ্যান্ড এটাকে আমরা বলেছি ইটস আ ইনকাম, রাইট? এটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমরা প্রেজেন্ট করি, অ্যান্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমরা প্রেজেন্ট করি, দ্যাট ইউ অলরেডি নো। অ্যান্ড যে জিনিসটা অলরেডি আমরা এর আগেও আপনাদের সাথে ডিসকাশন হয়েছে মাল্টিপল টাইম। নাও ট্রেড রিসিভেবলস নিয়ে আমরা দেখলাম যে একটা বিজনেস বেসিক্যালি তাহলে ট্রেড রিসিভেবলস কেন সে ক্রেডিটে সেল করে, হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য বেনিফিটস, হোয়াট ইজ দ্য প্রস অ্যান্ড কনস টু ডু ক্রেডিট সেলস। আমরা যদি দেখি যে একটা বিজনেস বেসিক্যালি হচ্ছে ক্রেডিট সেলস করলে তার কি কি অ্যাডভান্টেজ হয়, তার রিসিভেবল, যেহেতু আলটিমেটলি কাস্টমারকে আমরা একটা ক্রেডিট ফ্যাসিলিটিস দিচ্ছি, তো সেই ক্ষেত্রে এটা কাস্টমারের লয়ালিটিটাকে বাড়ায়। এটার কারণে হয়তো বা যেহেতু কাস্টমার লয়ালিটি বাড়ছে, সো দ্যাটস ওয়াই এটার কারণে ইনক্রিজ করে সেল আর রেভিনিউ। অ্যান্ড যেহেতু আমার নতুন করে সেল হচ্ছে, এটার কারণে আমি নিউ মার্কেটেও এন্ট্রি করতে পারি। তো এই কারণে দেখা যায় বিজনেস তারা ক্রেডিট ফ্যাসিলিটিস প্রোভাইড করে তার কাস্টমারের কাছে। অ্যান্ড এখানে অফকোর্স একটা ক্রেডিট পিরিয়ড দেওয়া হয়, লাইক 90 days or 60 days। দ্যাট মিনস আপনার কাস্টমার আপনাকে ওই ডিউ ক্রেডিট পিরিয়ডের মধ্যেই পেমেন্টটা করবে। অ্যান্ড আপনি যদি দেখেন যে এগুলা বেনিফিট হয়, অন দ্য আদার হ্যান্ড এখানে কিছু কস্ট বেয়ার করতে হয় আপনাকে। যে আপনি যখন কোনো কাস্টমারকে ক্রেডিট ফ্যাসিলিটিস দিচ্ছেন,
আপনার ওই টাকাটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট পাচ্ছেন না, দ্যাট অ্যামাউন্ট ইউ উইল রিসিভ লেটার। সো সেই ক্ষেত্রে আপনাকে এটার জন্য কিন্তু আলটিমেটলি দুইটা লস হতে পারে। একটা হচ্ছে এই টাকাটা যদি আপনি পেয়ে যেতেন, কোথাও আপনি ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন পেতেন, ইন্টারেস্ট আর্ন করতে পারতেন। অন দ্য আদার হ্যান্ড, যেহেতু আপনি টাকাটা ইনস্ট্যান্ট পাচ্ছেন না, ডিউ টু দ্যাট রিজন মেবি আপনাকে ব্যাংক থেকে লোন করতে হচ্ছে, যেটার এগেনস্টে আপনাকে ইন্টারেস্ট পে করতে হয়। সো সেখানে আপনার বিজনেসের ক্যাশ ফ্লোকে এফেক্ট করছে, ডেটোরিয়েট করছে। ডেটোরিয়েট করা মানে হচ্ছে এটা রিডিউস করছে আপনার ক্যাশ ফ্লোকে। অ্যান্ড আরেকটা বড় রিস্ক হচ্ছে, যেহেতু আপনি আপনার কাস্টমারের কাছে ক্রেডিটে সেল করছেন, দেয়ার ইজ এ হিউজ চান্স অফ ইরিকভারেবল ডেট, যেটা আমরা আমাদের মেইন টপিক হিসাবে বলেছি, যেই টাকাটা আমি রিকভার করতে পারবো না। সো দ্যার ইজ এ হিউজ পোটেনশিয়াল রিস্ক, যেটাকে আমরা ব্যাড ডেপ্ট বলে থাকি। ইরিকভারেবল ডেপ্টকে আমরা অনেক সময় ব্যাড ডেপ্ট বলে আসছি, অথবা ব্যাড ডেপ্ট বলে থাকি এটাকে। এটার মানে হচ্ছে এটা যে টাকাটা আমি কাস্টমারের থেকে কালেক্ট করতে পারবো না, রিকভার করতে পারবো না, সেটা কি বলছি, ইরিকভারেবল ডেপ্ট। ওকে, সো দ্যাট ইজ দ্য প্রস অ্যান্ড কনস, বেনিফিটস অ্যান্ড কস্ট। অ্যান্ড অফকোর্স বিজনেস যখন ডিসাইড করবে সে ক্রেডিট ফ্যাসিলিটিস দিবে কিনা, তখনই সে ক্রেডিট ফ্যাসিলিটিস দিবে যখন তার বেনিফিট উইল বি হায়ার দেন কস্ট। অফকোর্স এই কস্ট বেনিফিট অ্যানালাইসিসটা করেই বিজনেস এই ডিসিশনটা নিয়ে থাকে। নাও ক্রেডিট লিমিটস, এটাও একটা থিওরিটিক্যাল কনসেপ্ট। দ্যাট মিনস আপনি আপনার কাস্টমারকে ম্যাক্সিমাম কত টাকা ক্রেডিট লিমিট করে দিবেন। লাইক আপনি কোনো কাস্টমারকে যদি 1 লাখ টাকা ক্রেডিট লিমিট করে দেন, এই 1 লাখ টাকা আপনার কাস্টমার ইচ টাইম আপনার থেকে ক্রেডিট রাখতে পারবে, মানে ক্রেডিট নিতে পারবে। সো এটাকে বলা হয় একটা বার সেট করে দেওয়া, একটা ক্যাপ সেট করে দেওয়া, একটা ম্যাক্সিমাম লেভেল সেট করে দেওয়া, যেটার উপর বেস করে আপনি কাস্টমারকে ফিউচারে ক্রেডিট দিবেন কি দিবেন না সেটা আপনি ডিসাইড করতে পারেন। সো অফকোর্স আপনার কাস্টমারের একটা লিমিট আপনি সেট করে দিবেন, যে কেন আপনার কাস্টমারকে ম্যাক্সিমাম এত টাকার ক্রেডিট আপনি দিতে চান। ওকে, সো আমরা এইটুকু পর্যন্ত যতটুকু দেখলাম, দ্যাটস আ বেসিক থিওরিটিক্যাল কনসেপ্ট। এখানে আসলে ওইভাবে কোনো কিছু নাই যে জিনিসটা আমরা আসলে এক্সামে খুব বেশি ফোকাস করব। সো এক্সামের মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে যে নন পেমেন্ট অফ ডেট, মানে যদি কাস্টমার আপনাকে টাকা না দিতে পারে, রাইট? এখন কাস্টমার আপনাকে না টাকা দিতে পারে, এটা দুই রকম হতে পারে, যেটা আমরা অলরেডি বলেছি আপনাদেরকে। একটা হতে পারে হচ্ছে আমার ইরিকভারেবল ডেট, রাইট? অ্যান্ড আরেকটাকে আমরা বলেছি ডাউটফুল ডেট। ওকে, এখন এই যে দুইটা জিনিস আমরা দেখলাম এখানে, এই দুইটা জিনিস অলরেডি আমরা আমাদের বেসিক আইডিয়া আছে যে হোয়াট ইজ ইরিকভারেবল ডেট অ্যান্ড হোয়াট ইজ ডাউটফুল ডেট। সো আমি যদি এখান থেকে আসি, যে বেসিক্যালি নন পেমেন্ট অফ ডেট বলতে আমরা বুঝি যে আমি যখন কোনো কাস্টমারকে ক্রেডিট দিচ্ছি, আমি যখন আমার রিসিভেবল থেকে টাকা পাবো আমি অ্যাজিউম করে নিচ্ছি, সেখানে মেবি আমি আমার কাস্টমারের কাছ থেকে টাকাটা পাবো না, রাইট? দ্যাট মিনস এটাকে আমরা বলি ইরিকভারেবল ডেট, যে আমি টাকাটা পাবো না। সো দ্যাট মিনস আই অ্যাম অ্যাকচুয়ালি সার্টেন, অর আই অ্যাম অ্যাবসলিউটলি কনফার্ম, অ্যাসিওরড, যে আমি এই টাকাটা আর পাচ্ছি না আমার কাস্টমারের কাছ থেকে, যেটাকে আমরা বলেছি ইরিকভারেবল ডেট। তাহলে ইরিকভারেবল ডেট মানে কি, যে আমার যেই জিনিসটা অলরেডি আনকালেক্টেবল, মানে আমি এই টাকাটা, উই আর শিওর এনাফ দ্যাট business is not going to recover the money from receivable. ওকে, তার মানে আমরা শিওর যে এই টাকাটা আমরা আসলে পাবো না। তার মানে যেহেতু আমি শিওর এই টাকাটা আমি পাবো না, তাহলে এটাকে আমরা অ্যাকচুয়ালি কি বলি, সো সো দিস ইজ অ্যান এক্সপেন্স ফর দ্য বিজনেস, রাইট? তার মানে এই যে ইরিকভারেবল ডেট, এটা বিজনেসের জন্য একটা এক্সপেন্স, এটা বিজনেসের জন্য একটা লস। তাহলে আমাকে কি করতে হবে, আমি যে টাকাটা পাবো না, সো দ্য বিজনেস হ্যাজ টু রাইট অফ দ্য রিসিভেবল। রাইট অফ করা মানে হচ্ছে আমি আমার রিসিভেবল থেকে এই টাকাটা বাদ দিয়ে দিব, আমি এই টাকাটা আর পাবো না আমার বিজনেসের।
রিসিভেবল এর কাছ থেকে। তো যখন আমি এটাকে রাইট অফ করে দিব, রাইট অফ করা মানে কি, দ্যাট মিনস আমি এটার এগেনস্টে আর টাকাটা পাচ্ছি না। তো যখন আমি বলতেছি আমি টাকাটা পাচ্ছি না, তাহলে আলটিমেটলি আমার ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? আমার ডাবল এন্ট্রি দাঁড়াচ্ছে ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, যেটা আমার এক্সপেন্স স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে। অ্যান্ড এই ইরিকভারেবল ডেপ্টের জন্য আমাকে রিসিভেবলটা রাইট অফ করতে হবে। সো রিসিভেবল রাইট অফ করা মানে হচ্ছে রিসিভেবল অ্যাকাউন্টটা আমাকে কমায় দিতে হবে, যেটা আমার বিজনেসের অ্যাসেটকে কমিয়ে দিবে। তার মানে আমার এই যে ইরিকভারেবল ডেট, যেটা আমি আমার এক্সপেন্স হিসাবে শো করব, আমি আমার বিজনেসের এটা লস হিসাবে রেকর্ড করব ইমিডিয়েটলি, এবং এটার কারণে আমার রিসিভেবল অ্যাকাউন্টে হিট করবে। তাহলে খেয়াল করে দেখেন, আমি যখন আমার ইরিকভারেবল ডেপ্টের ডাবল এন্ট্রি করব, আমি যখন ইরিকভারেবল ডেপ্টের আমি যখন জার্নাল এন্ট্রি করব, জার্নাল এন্ট্রিতে আমরা বেসিক্যালি কি করব, এখানে দুইটা অ্যাকাউন্ট, একটা হচ্ছে ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে আমরা এটাকে আলটিমেটলি পোস্ট করব, এবং ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে অ্যামাউন্টটা, এবং রিসিভেবল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে। সো ওয়েন উই উইল ক্যালকুলেট আওয়ার ইরিকভারেবল ডেপ্ট, এটা আমরা ইরিকভারেবল ডেপ্টের টি অ্যাকাউন্টের ডেবিট দিকে বসাবো, আর রিসিভেবল অ্যাকাউন্টের এটা আমরা ক্রেডিট দিকে বসাবো। সো দ্যাট উই অলরেডি নো, যেটা আমার ইরিকভারেবল ডেপ্ট হবে সেই অনুযায়ী বেসিক্যালি আমাকে এটার এন্ট্রিটা দিতে হবে। সো আমাকে কোশ্চেনে ভালো করে দেখতে হবে যে ইরিকভারেবল ডেপ্ট রাইট অফ করতে বলা হচ্ছে কিনা। সো যদি ইরিকভারেবল ডেপ্ট হয়, তাহলে আমার ডাবল এন্ট্রি, জার্নাল এন্ট্রি খুব সিম্পল, ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। এখন অনেক সময় আপনাকে এক্সামে হয়তো বা জিজ্ঞেস করা হবে যে ইরিকভারেবল ডেপ্টের অ্যাকাউন্টিং এন্ট্রি কি, যেটা আমরা এই এন্ট্রিটা দিব। ইরিকভারেবল ডেপ্টের জন্য আমার লেজার অ্যাকাউন্ট কিভাবে হবে, আমরা এই এন্ট্রিটা দিব। সো লেজার কিভাবে হবে, এই রিকভারেবল ডেপ্টের জন্য আমরা দুইটা অ্যাকাউন্ট করবো, একটা হচ্ছে ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট, ইরিকভারেবল ডেপ্টের ডেবিট দিকে বসবে, আর একটা হচ্ছে রিসিভেবল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে। ওকে, সো দ্যাট ইজ দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর ইরিকভারেবল ডেপ্ট। নাও অনেক সময় আপনাকে থিওরিটিক্যালি কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে যে ইরিকভারেবল ডেপ্ট হওয়ার রিজন গুলো কি কি, কি কি রিজনে ইরিকভারেবল ডেপ্ট হতে পারে, যে কথাগুলো আমরা অনেক ইন্টারেস্টিং ওয়েতে ক্লাসে ডিসকাস করেছি। লাইক যদি কোনো কাস্টমার ব্যাংকরাপ্ট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, তাহলে হয়তো বা আপনি টাকাটা আর পাচ্ছেন না। যদি আপনার কাস্টমার আউট অফ বিজনেস হয়ে যায়, লাইক বিজনেস বন্ধ হয়ে গেছে, তাহলেও আপনি টাকাটা পাবেন না। ডিসঅনেস্টি যদি হয়, আউটরাইট রিফিউজাল যদি করে, সে সে টাকা দিবে না, সে ডিসঅনেস্ট, তাহলেও আপনি টাকাটা পাচ্ছেন না। ডিসঅ্যাপিয়ারেন্স অফ কাস্টমার, ওই যে অনেকটা আউট অফ বিজনেস এর মতো, যে সে বিজনেস থেকে গোটাই চলে গেছে, অথবা বিজনেস আছে বাট সে চলে গেছে, এটাও হতে পারে অনেক সময়। বাট এটা হয় বেসিক্যালি তার ওই সোল প্রোপাইটারদের কাছে পার্টনারশিপের ক্ষেত্রে। কোম্পানির ক্ষেত্রে আবার এটা হওয়া পসিবল না। ডেথ অফ কাস্টমার, যদি এরকম হয় যে আপনার কাস্টমার সোল প্রোপাইটার সে মারা গেছে, আর পসিবল না টাকা কালেক্ট করা, সো এই ক্ষেত্রে আমরা রিজন গুলো বলে দিব যে এই কারণে ইরিকভারেবল ডেপ্ট হতে পারে। So, এই হচ্ছে আমার কয়েকটা রিজনস ফর ইরিকভারেবল ডেপ্ট। ওকে, এরপরে আমরা যে কথাটা বলছিলাম যে আমার ইরিকভারেবল ডেপ্ট হলে অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, খেয়াল করে দেখেন। অ্যাকাউন্টিং এন্ট্রি ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, এটা যেহেতু এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমি রেকর্ড করব। অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এবং আমরা রিসিভেবল থেকে অ্যামাউন্টটা কমিয়ে দিব। সো আমার রিসিভেবল কমে যাবে ডিউ টু ইরিকভারেবল ডেপ্ট। খেয়াল করে দেখেন, ইরিকভারেবল ডেপ্টের জন্য আমার কিন্তু সেলস রেভিনিউতে কোনো ইম্প্যাক্ট পড়ে নাই, বিকজ দিস ইজ সার্টেনলি অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস। সো সেই ক্ষেত্রে এটা আলটিমেটলি আমার গ্রস প্রফিট অথবা সেলস এর সাথে কোনো কানেকশন হবে না। এটাকে আমরা গ্রস প্রফিটের পর আদার এক্সপেন্স হিসাবে ট্রিট করব। সো দ্যাটস নট মাচ ইম্পর্টেন্ট ফর আওয়ার মিড টার্ম এক্সাম। জাস্ট ডাবল এন্ট্রিটা আমাদের জন্য খুব ভালো করে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এই ডাবল এন্ট্রিটা আমাকে খুব সুন্দর করে শিখতে হবে এবং খুব ভালো করে শিখতে হবে। এখানে একটা এক্সাম্পল আছে, আমরা যদি এক্সাম্পলটা একটু করার ট্রাই করি। এটা লেজার অ্যাকাউন্ট আমাকে করতে বলা হচ্ছে। ইউ সি যে আমরা যদি এটা লেজার অ্যাকাউন্টটা করি কি হবে আসলে। ওকে, সো এক্সাম্পল ওয়ানে আমাকে যেটা বলা হচ্ছে, আমরা আগে রিকোয়ারমেন্টটা দেখে ফেলি যে আমার রিকোয়ারমেন্টটা কি বলেছে। রিকোয়ারমেন্ট ইজ সো সিম্পল যে আমাকে এটার লেজার অ্যাকাউন্ট করতে হবে, এটার লেজার তৈরি করতে হবে।
সো লেজার অ্যাকাউন্ট আমি যে করব তার আগে তো আমাকে সিনারিওটা জানতে হবে যে আসলে কিসের আমি লেজার অ্যাকাউন্ট করব। মিস্টার ল্যাঙ্কাস্টার্স অ্যাকাউন্টস রিসিভেবলস কন্ট্রোল অ্যাকাউন্ট অফ 44,000, তাহলে রিসিভেবল অ্যাকাউন্টের একটা ব্যালেন্স দেওয়া আছে 44,000. Whilst finalizing his accounts, he learned that one of his customers, Miss Sadie, has been declared bankrupt. তার মানে এখানে যেহেতু ব্যাংরাপ্ট হয়ে গেছে, তার মানে দিস ইজ অ্যান ইরিকভারেবল ডেপ্ট। তার মানে দিস ইজ অ্যান ইরিকভারেবল ডেপ্ট। তো যদি এটা ইরিকভারেবল ডেপ্ট হয় তাহলে আমি এই টাকাটা আর পাবো না। সো সো দ্য অ্যামাউন্ট অফ 6,000 is an irrecoverable debt. So we need to write it off from the receivable account. ওকে, সো এইটা আপনাদের হয়তোবা এক্সামে যখন আপনি টি অ্যাকাউন্ট করবেন তাহলে এখন আপনাকে এটা ডাবল এন্ট্রি আগে করে দেখতে হবে। ইরিকভারেবল ডেট ডেবিট অ্যামাউন্টটা হচ্ছে আমার $6,000 টু রিসিভেবল অ্যাকাউন্ট credit $6,000. Okay, so this is how you can post the জার্নাল এন্ট্রি ডাবল এন্ট্রি। তাহলে এখন আমার আলটিমেটলি দুইটা অ্যাকাউন্ট দরকার। একটা হচ্ছে রিসিভেবল অ্যাকাউন্ট যেটা অলরেডি ওর এখানে বলা আছে, রাইট? সো আমি যদি রিসিভেবল অ্যাকাউন্টের ব্যাপারটা খেয়াল করি, সো এখানে আমার এটা হবে হচ্ছে ডেবিট সাইড, এটা হবে হচ্ছে আমার ক্রেডিট সাইড, যেটা অলরেডি আমরা জানি। এন্ড রিসিভেবলের যেহেতু রিসিভেবল অ্যাকাউন্ট যেহেতু, তো রিসিভেবল অ্যাকাউন্টটা আমরা জানি যে এটার ওপেনিং ব্যালেন্সটা আমার ডেবিট দিকে বসে। সো আমরা ফার্স্টে টাইটেল দিব ডেবিট দিকে। সো তার মানে আমার ব্যালেন্স বিডি দেওয়া আছে কত? ব্যালেন্স বিডি দেওয়া আছে হচ্ছে এই যে 44,000। ওকে, সো 44,000 যদি আমরা এখানে থাকি, নাও এখন আমরা নিব ইরিকভারেবল ডেপ্ট। সো ইরিকভারেবল ডেপ্ট এটা ডেবিট, বাট রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এটা রিসিভেবল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসবে। এন্ড এই যে রিসিভেবল অ্যাকাউন্টের আমরা ক্রেডিট দিকে এটা বসালাম, যদি একটু জাস্ট দেখি অ্যামাউন্টটা কত নিব আমরা, যে অ্যামাউন্টটা আমার রিসিভেবল অ্যাকাউন্টকে কমিয়ে দিবে। সো রিসিভেবল অ্যাকাউন্টকে আমার কত টাকা কমাবে? 6,000। তাহলে আমরা একটু যদি এখন ব্যালেন্স সিডিটা দেখি, খেয়াল করে দেখেন, আমি যদি ব্যালেন্স সিডিটা দেখি, ব্যালেন্স সিডি, হোয়াট ইজ ব্যালেন্স সিডি? আমার এই যে টোটালটা অ্যাকচুয়ালি কত আসছে এখানে? 44,000, রাইট? এই 44,000 থেকে যতটুকু আমার ডিফারেন্স আছে ততটুকুই হবে হচ্ছে আমার, সরি, এই যে আমার যে ডিফারেন্সটা 44,000 থেকে 6,000 এর যে ডিফারেন্স, দ্যাট মিনস $38,000। এই $38,000ই হচ্ছে এখন আমার রিসিভেবলের ব্যালেন্স, যেটা আমার বেসিক্যালি রিসিভেবল অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স হিসেবে আমি আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাবো। সো দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট আমরা একটা অ্যাকাউন্টে দেখলাম, রাইট? অ্যান্ড আমরা আরেকটা অ্যাকাউন্ট করব এখানে। আরেকটা অ্যাকাউন্ট কি? সেটা হচ্ছে আমার ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট। সো ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টের কোনো ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট, এটার কোনো ব্যালেন্স দেওয়া ছিল না, রাইট? এটার কোনো ব্যালেন্স দেওয়া ছিল না। তাহলে আমার ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টটা একটু যদি দেখি, ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টের অ্যাকচুয়াল ডাবল এন্ট্রি কি ছিল? ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে, বাট এই অ্যামাউন্টটা হবে যে অ্যামাউন্টটা আমার রিসিভেবল অ্যাকাউন্টের সাথে আমি অ্যাডজাস্ট করেছি রিকভারেবল ডেপ্ট। ওকে, সো নাও আপনি যদি দেখে থাকেন যে আমার আলটিমেটলি ব্যালেন্স বিডি এবং রিসিভেবল অ্যাকাউন্ট সব মিলে হচ্ছে টোটাল $6,000, যেটা আমার দুই দিকে $6,000 হবে। অ্যান্ড যেটা ডিফারেন্স অ্যামাউন্ট, এই ডিফারেন্স অ্যামাউন্টটাই হবে হচ্ছে আমার ব্যালেন্স সিডি। Okay, so that is how you will present your
টি অ্যাকাউন্ট ইউ উইল প্রেজেন্ট ইউর ব্যালেন্সিং অ্যামাউন্ট, আমরা যেটাকে ব্যালেন্স বিডি অথবা সিডি হিসেবে জানি, আমরা জানি যে ব্যালেন্স বিডি কে আমরা বলি ওপেনিং ব্যালেন্স এন্ড ব্যালেন্স সিডি কে আমরা বলি ক্লোজিং ব্যালেন্স। এন্ড ফাইনালি এই যে এই যে আমার ব্যালেন্স সিডি, এই অ্যামাউন্টটাই আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে চলে যাবে, রাইট? এই অ্যামাউন্টে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে চলে যাবে এক্সপেন্স হিসাবে। ওকে, সো আমি যদি এখানে আলটিমেটলি দুইটা অ্যামাউন্টের আমি কথা বলি, ওকে, সো এই অ্যাকাউন্টে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে চলে যাবে। সেম গোস টু এই অ্যামাউন্টটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে চলে যাবে। সো উই নো the outcome of receivable account and irrecoverable debt account. So that's the example one. এইরকম টি অ্যাকাউন্ট আপনাকে এক্সামে হয়তো বা করতে হবে। সো ঠিক একই রকম ভাবে আমরা পরের যে টপিকটা নিয়ে কথা বলবো সেটাও আপনি টি অ্যাকাউন্টের মাধ্যমে দেখাবেন। সো নাথিং কমপ্লিকেটেড। ওকে, নাও আমরা নেক্সট টপিকে যদি একটু যাই, রিকভারি অফ ডেপ্ট রিটার্ন অফ, মানে হচ্ছে আপনি অলরেডি আপনার কোনো একটা ইরিকভারেবল ডেপ্ট রেকর্ড করে ফেলছেন, যেমন এই যে 6000 রেকর্ড করে ফেলছেন। পরবর্তীতে যদি এই টাকাটা আপনি পেয়ে যান অ্যাক্সিডেন্টলি সামহাউ, তাহলে আপনি সেই এন্ট্রিটা কিভাবে দিবেন? সো অলওয়েজ রিমেম্বার, যখনই রিকভার হবে, রিকভার হওয়া মানে কি? রিকভার হওয়া মানে হচ্ছে আপনি আপনার একটা অ্যাক্সিডেন্টাল টাকা, যেটা ইরিকভারেবল ডেপ্ট করেছেন, সে টাকাটা পেয়ে যাচ্ছেন। যখনই টাকাটা পেয়ে যাচ্ছেন, তার মানে ক্যাশ অর ব্যাংক ডেবিট হবে, এইটা নিয়ে কোনো ডাউট নাই। ক্যাশ অর ব্যাংক ডেবিট হবে। যেটুকু টাকা আপনি পাবেন, দ্যাট মিনস রিকভার্ড অ্যামাউন্ট, এইটা ডেবিট হবে, ক্যাশ অর ব্যাংক ডেবিট হবে। নাও আপনি ক্রেডিট এন্ট্রি কি দিবেন? অলওয়েজ রিমেম্বার, ইটস এ ভেরি সিম্পল টেকনিক, এটা আপনাকে কমপ্লিকেটেড ভাবে আর মনে রাখতে হবে না। অলওয়েজ রিমেম্বার, ক্রেডিট হবে আইদার ইরিকভারেবল ডেপ্ট, মানে হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্টটা, অর ইরিকভারেবল ডেপ্ট রিকভার্ড নামে একটা ইনকাম অ্যাকাউন্ট আপনি করবেন। তার মানে এখানে ব্যাপারটা খুব সিম্পল। তার মানে হচ্ছে আপনি যদি কোনো ইরিকভারেবল ডেপ্ট রিকভার করেন, অলওয়েজ রিমেম্বার, ইরিকভারেবল ডেপ্ট রিকভার করেন, তাহলে আপনার ডেবিট এন্ট্রি অলওয়েজ ক্যাশ অর ব্যাংক হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। ক্রেডিট এন্ট্রি, দ্যাটস এ ইটস ইউর চয়েস, ইউ ক্যান পিক দ্যাট চয়েস। আপনি ইদার এটাকে এক্সপেন্স কমাই দিতে পারেন, যেমন খেয়াল করে দেখেন, যদি এখানে ইরিকভারেবল ডেপ্ট হয় ধরেন 2000, রাইট, জাস্ট আমি অ্যাজিউম করে নিচ্ছি 2000, তাহলে আলটিমেটলি আপনি এই 2000 আপনার ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট যেটা আছে, এই রিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে পারেন, রাইট? দ্যাট মিনস রিকভার্ড, ইরিকভারেবল। ওকে, আপনি যেটুকু রিকভার করছেন সেটা এখানে নিয়ে আসতে পারেন। কতটুকু রিকভার করছেন? এই যে 2000। সো 2000 যে আপনি রিকভার করছেন, এই 2000 এখানে আপনি নিয়ে আসবেন। এন্ড তখন কিন্তু আপনার আলটিমেটলি ক্লোজিং ব্যালেন্সটা কিন্তু আর 6000 থাকবে না, তখন ক্লোজিং ব্যালেন্স হয়ে যাবে 4000। ওকে, সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান অ্যাকচুয়ালি রেকর্ড। অর আপনি আরেকটা টি অ্যাকাউন্ট করতে পারেন, যে অ্যাকাউন্টের আপনি নাম দিতে পারেন হচ্ছে ইরিকভারেবল ডেপ্ট রিকভার, মানে এই অ্যাকাউন্টটা হবে হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট। সো আপনি আগে যে কমপ্লিকেসিটা আমরা ডিসকাশন করেছি, ইউ ক্যান ডিসকাউন্ট দ্যাট, ক্যান ইগনোর দ্যাট, সো সিম্পল। তো আপনি যখন ইরিকভারেবল ডেপ্ট রিকভার করবেন, সো তখন আপনার আলটিমেটলি ঠিক একইভাবে ডেবিট সাইডে ডেবিট এবং ক্রেডিট সাইডে ক্রেডিটটা হবে। সো এটা যেহেতু ইনকাম অ্যাকাউন্ট, সো এটার ওপেনিং ব্যালেন্সটা ইউজুয়ালি ক্রেডিট দিকে থাকবে। সো যেহেতু এখানে কোনো কিছু দেওয়া ছিল না, তখন আপনি নেক্সট, যেহেতু আমার ক্লোজিং ব্যালেন্স এদিকে চলে আসবে, নাও আপনি এন্ট্রি দিবেন হচ্ছে আপনার যেই যতটুকু আপনি রিকভার করছেন। সো 2000 রিকভার করছেন, ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টে ক্রেডিট দিকে চলে আসবে 2000, এন্ড এখানে আমার ব্যালেন্স সিডি হবে 2000, সরি, এবং এটুকু ইনকাম হিসেবে চলে যাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে সেপারেট ভাবে। সো এখানে লজিকটা খুব সিম্পল, যদি ইরিকভারেবল ডেপ্ট আপনি রিকভার করেন, তখন আলটিমেটলি 6000
এটা আবার আমি 4000 করে দিই, তাহলে আপনাদের মধ্যে আবার কনফিউশন থাকতে পারে। সো ইরিকভারেবল ডেট যখন আপনি রিকভার করবেন, আইদার আপনার এক্সপেন্স থেকে এটা অ্যাডজাস্ট করবেন, মানে এক্সপেন্সটা আপনি কমিয়ে দিবেন, অথবা আপনি একটা আদার ইনকাম এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে ইনকাম অ্যাকাউন্টে আপনি রিকভারেবল ডেট রিকভার্ড অ্যামাউন্টটা রেকর্ড করবেন। দ্যাটস ইট, নাথিং কমপ্লিকেটেড। সো এর আগে যেভাবে আপনি মাথায় রাখছেন না কেন, যেটাই রাখছেন না কেন, এইগুলাই আপনার এক্সামে আসবে। সো আপনার এক্সামের জন্য আসলে এই প্যাটার্নটাই মনে রাখাটা ইম্পর্টেন্ট। আপনি আপনার প্যাটার্নটা এভাবে মনে রাখেন, ওকে? তাহলে আমি যদি ভুল না করি, আমার নন পেমেন্ট ডেপ্টের একটা পোর্শন আমরা কথা বললাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে ইরিকভারেবল, রাইট? আমরা এখন পরের পোর্শনটা নিয়ে কথা বলবো, যেটাকে আমরা বলেছি ডাউটফুল ডেপ্ট। খেয়াল করে দেখেন এই যে এই পোর্শনটা। সো আমরা যদি ভুল না করে থাকি, যে আমরা এখানে ডিফারেন্সটা বলেছিলাম আপনাদের ক্লাসে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইরিকভারেবল ডেপ্ট অ্যান্ড ডাউটফুল ডেপ্ট? The difference between irrecoverable debt and doubtful debt is irrecoverable debt that is certain you are not gonna receive the money, right? But doubtful debt, it means you have a doubt, you have a uncertainty, you are not sure enough যে আদৌ আপনি টাকাটা পাবেন কি পাবেন না। সো যেহেতু আপনার মধ্যে এই আনসার্টেনিটি আছে, আপনার মধ্যে যেহেতু এটা নিয়ে একটা লাইক হোয়াট ক্যান আই সে লাইক একটা সংকোচ আছে যে এই টাকাটা আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। সো অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট আমাকে বলে যে অ্যাসেট আমাকে সবসময় অ্যাডজাস্ট করতে হবে, যেটুকু আমি রিজনেবল টাকা পাবো সেটুকু। তার মানে আমরা প্রুডেন্স কনসেপ্ট অনুযায়ী যেই জায়গাটাতে আনসার্টেনিটি থাকবে, সেটার এগেনস্টে আমাকে একটা একটা প্রভিশন ক্রিয়েট করতে হবে, একটা অ্যালাউন্স ক্রিয়েট করতে হবে। এই অ্যালাউন্সটা আমি কি করব? আমি সেপারেটলি মেনটেন করব, এবং এই সেপারেট অ্যাকাউন্ট আমি আমার রিসিভেবলের সাথে এটাকে অ্যাডজাস্ট করব। সো অলওয়েজ রিমেম্বার, আমার ডাউটফুল ডেট, ইট ইজ নট সার্টেন অ্যামাউন্ট যে আমি টাকাটা পাবো না। যদি টাকাটা না পেতাম তাহলে উই কল ইট ইরিকভারেবল ডেট। যেহেতু ডাউটফুল ডেট, ইট মিনস আমি টাকাটা পেতেও পারি, নাও পেতে পারি। সো হিয়ার ডাউটফুল ডেট, ইট মিনস the business has uncertainty whether they are gonna recover money from receivable or not, মানে তারা রিসিভেবলের থেকে টাকাটা পাবে কি পাবে না, এটা তাদের জন্য একটা আনসার্টেন সিচুয়েশন। যেহেতু আনসার্টেন সিচুয়েশন, তাহলে আমাকে কি করতে হবে? সো অ্যাজ পার প্রুডেন্স কনসেপ্ট, উই নিড টু ক্রিয়েট আ প্রভিশন ফর দ্য ডাউটফুল ডেট। সো আমাকে এটার জন্য একটা প্রভিশন ক্রিয়েট করতে হবে, and provision is sort of a liability, right? And we need to create it based on the estimation. So এখানে আপনার জন্য আসলে প্রবলেমটা খুব বেশি কমপ্লিকেটেড না। আপনার এক্সামে খুব সুন্দর করে বলে দিবে এটা কি ডাউটফুল ডেট নাকি এটা ইরিকভারেবল ডেট। সো প্লিজ, নো কনফিউশন। আপনাকে এক্সামে ক্লিয়ারলি আমরা বলে দিব, এক্সামে ক্লিয়ারলি বলে দিবে যে এটা কি ডাউটফুল ডেট কিনা। সো ইউ ডোন্ট নিড টু ডিসাইড যে এটা রিকভারেবল না ডাউটফুল, বাট ইউ নিড টু ডিসাইড যখনই ডাউটফুল ডেট হবে, যখনই ডাউটফুল ডেট হবে, উই হ্যাভ টু ক্রিয়েট আ প্রভিশন অ্যাকাউন্ট হুইচ ইজ রিসিভেবল অ্যালাউন্স। তাহলে রিসিভেবল অ্যালাউন্স এই অ্যাকাউন্টটা কখন আসবে? ফর ডাউটফুল ডেট। এবং এই রিসিভেবল অ্যালাউন্সটা আমি কেন করতেছি? আমরা রিসিভেবল অ্যাকাউন্ট অ্যালাউন্সটা করতেছি ফর ইরিকভারেবল ডেট। অলওয়েজ রিমেম্বার দিস। তার মানে আমার যে ডাউটফুল ডেটটা, এই ডাউটফুল ডেটের অ্যাকাউন্টিং এন্ট্রি আমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। ডাউটফুল ডেট হলে আমার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে, অ্যান্ড ইরিকভারেবল ডেট হলে আমার অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে। সো অলওয়েজ রিমেম্বার, যদি ডাউটফুল ডেট হয় তাহলে অ্যাকাউন্টিং এন্ট্রি ইজ সো সিম্পল,
সো স্ট্রেট ফরওয়ার্ড, যেটা আমরা ক্লাসেও দেখেছি। আমার ডাবল এন্ট্রি হবে হচ্ছে ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স ডেবিট, বাট আমি ক্রেডিট সরাসরি রিসিভেবল অ্যাকাউন্টে করব না, আমি এখানে একটা প্রভিশন অ্যাকাউন্ট, সেপারেট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, যেটাকে আমরা বলছি রিসিভেবল অ্যালাউন্স, রাইট? এটা কেন? ফর ডাউটফুল ডেট। অলওয়েজ রিমেম্বার দিস কনসেপ্ট। তার মানে যদি এটা আমার ডাউটফুল ডেপ্ট হয়, তাহলে আমার ডাবল এন্ট্রি হবে হচ্ছে ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। তাহলে আমি যখন আমার ইরিকভারেবল ডেপ্ট করব, আমার ডাবল এন্ট্রি ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। আমি সরাসরি রিসিভেবল থেকে রাইট অফ করছি, বাট যখন এটা ডাউটফুল ডেপ্ট হচ্ছে, আমি ডাউটফুল ডেপ্টের ক্ষেত্রে সরাসরি রিসিভেবল অ্যাকাউন্ট থেকে এটাকে রাইট অফ করছি না, আমি এটার জন্য একটা সেপারেট প্রভিশন অ্যাকাউন্ট রাখছি, সাচ অ্যাজ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা যেরকম ভাবে মেনটেন করি আমাদের অ্যাসেটটাকে রিভার্স করার জন্য, একইভাবে আমার এই রিসিভেবলটাকে রিভার্স করার জন্য আমরা একটা রিসিভেবল অ্যালাউন্স রাখছি। সো অলওয়েজ রিমেম্বার দিস অ্যাকাউন্টিং এন্ট্রি। ওকে, এখন এই জায়গাটাতে আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেই রিসিভেবল অ্যালাউন্সটা রাখলাম, এটা কেন রাখলাম? ফর ডাউটফুল ডেট। এন্ড এই অ্যালাউন্সটা আমি কিভাবে ঠিক করলাম? আমি ঠিক করলাম বেসড অন দ্য ইনফরমেশন, বেসড অন দ্য জাজমেন্ট। আমাকে যে এস্টিমেশনটা দেওয়া হচ্ছে, আমাকে এক্সামিনার খুব সুন্দর করে এস্টিমেশন দিয়ে দিবে যে সে 1 লাখ টাকার উপর, মানে আমার রিসিভেবলের উপর 2% হবে হচ্ছে অ্যালাউন্স, লাইক 1 লাখ টাকার উপর 3% হবে অ্যালাউন্স, আপনাকে স্পেসিফিক্যালি বলে দিবে। সো ইউ নো যে আমার এই অ্যালাউন্সের ক্যালকুলেশনটা কিভাবে করতে হয়। ওকে, নাও আপনি যখন এই রিসিভেবল অ্যালাউন্সটা ক্রিয়েট করলেন, ভালো করে খেয়াল করেন, সে আপনি এখানে অ্যালাউন্স রাখছেন হচ্ছে $10,000। ওকে, এখন আমরা যখন প্রভিশন রাখলাম, এই প্রভিশন অ্যামাউন্টটা আমরা কার উপর বেস করে রাখলাম? জাজমেন্ট, এস্টিমেশন। তাহলে নেক্সট ইয়ারে, মানে লাইক ইন দ্য নেক্সট ইয়ার, এই অ্যালাউন্সটা বাড়তেও পারে, আবার অ্যালাউন্সটা কমতেও পারে। So, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। ইফ ইফ দ্য অ্যালাউন্স নিডস টু ইনক্রিজ, ওকে, তাহলে আমার কি এন্ট্রি হবে? অ্যান্ড যদি নেক্সট ইয়ারে ইফ দ্য অ্যালাউন্স নিডস টু ডিক্রিজ, খুব সিম্পল ভাবে মনে রাখবো আমরা, যদি অ্যালাউন্স বাড়তে হয় আর বাড়াতে হয়, তাহলে সেম অ্যাকাউন্টিং এন্ট্রি, তাহলে আমার ঠিক একই একই এন্ট্রি, এক্সপেন্স ডেবিট, রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। যদি এমন হয় যে নেক্সট ইয়ারে আমার অ্যালাউন্স 15,000 করতে হবে, তাহলে আমার যতটুকু বাড়াতে হবে ততটুকু আমার ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স ডেবিট অ্যান্ড রিসিভেবল অ্যালাউন্স আমার রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্টে চলে যাবে, আরো 5,000 আমাকে ইনক্রিজ করতে হবে। আমরা এখান থেকে ব্যাপারটা সিম্পলি মনে রাখবো যে আমার ফার্স্টে হচ্ছে আমার ডাউটফুল ডেপ্টের অ্যাকাউন্টিং এন্ট্রি কি হবে? ডাউটফুল ডেপ্টের অ্যাকাউন্টিং এন্ট্রি হবে হচ্ছে ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি অ্যালাউন্স বাড়াইতে হয়, নেক্সট ইয়ারে যদি অ্যালাউন্স 10,000 এর জায়গায় 15,000 করতে হয়, তাহলে কতটুকু বাড়াতে হবে? 5,000 করতে হবে। 5,000 যদি বাড়াতে হয়, তাহলে রিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। আর যদি এটা কমাতে হয়, তাহলে আমার অপোজিট এন্ট্রি, রিসিভেবল অ্যালাউন্স ডেবিট, ইরিকভারেবল ডেপ্ট ক্রেডিট। তার মানে আমরা এখানে কনসেপ্টটা ভালো করে খেয়াল করি যে আমরা এখানে দেখব যে আমার ফার্স্ট ইয়ারে আমি যে এস্টিমেশনটা রাখলাম, ফার্স্ট ইয়ারে আমি যে প্রভিশনটা রাখলাম, এই অ্যামাউন্টটা অ্যাবসলিউটলি নেক্সট ইয়ারে সেম থাকে না, আর সেম থাকবে না। সেক্ষেত্রে আমার নেক্সট ইয়ারে হয় এটাকে বাড়াতে হবে, নয়তো এটা কমাতে হবে। যদি বাড়াতে হয়, তাহলে আমার এটা সেম এন্ট্রি অফ যেই আমরা আগের যে অ্যালাউন্সের এন্ট্রিটা দিলাম, ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। আর যদি অ্যালাউন্সটা কমাতে হয়, তাহলে জাস্ট সিম্পলি মনে রাখবো আমরা অ্যালাউন্সটা আমার রিভার্স করে দিতে হবে, আমার অ্যালাউন্সটা কমাই দিতে হবে। সো আমরা কি বলছি, রিসিভেবল অ্যালাউন্স যেহেতু একটা প্রভিশন, যেহেতু একটা লাইবিলিটি, সো লাইবিলিটি কমে গেলে কি হয়? কমে গেলে এটা আলটিমেটলি ডেবিট হয়, অ্যান্ড এক্সপেন্স যেহেতু কমে যাচ্ছে, এক্সপেন্সটা ক্রেডিট হয়ে যাবে। সো দ্যাটস দ্য সিম্পল লজিক অফ ডাবল এন্ট্রি। সো এটা আপনাকে মনে রাখতে হবে। আপনি এখন খেয়াল করে দেখবেন, আপনার যখন টি অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনার দুইটা টি অ্যাকাউন্ট লাগবে ফর
ডাউটফুল ডেপ্ট, একটা হচ্ছে ইরিকভারেবল ডেপ্ট যেটা অলরেডি আপনি জানেন কিভাবে এটাকে আপডেট করতে হয়, আরেকটা হচ্ছে রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্ট। তাহলে রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্ট এটা একটা লায়াবিলিটি অ্যাকাউন্ট, এটা একটা প্রভিশন অ্যাকাউন্ট। তাহলে এই অ্যাকাউন্টটা আপনাকে আলাদা করে লেজার অ্যাকাউন্টে প্রিপেয়ার করতে হবে, এবং যেই রিসিভেবল অ্যালাউন্সটা ডেবিট হলে রিসিভেবল অ্যালাউন্সের ডেবিট দিকে আপনি বসাবেন অ্যামাউন্টটা, আর যদি রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট হয়, যেটা মোস্ট অফ দ্য কেসে হবে, তাহলে রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বসাবেন। সো দ্যাটস দ্য সিম্পল ফিলোসফি অফ লেজার অ্যাকাউন্ট ফর ডাউটফুল ডেপ্ট। সো ডাউটফুল ডেপ্ট এইটার ব্যাপারে আপনাদের অনেকেরই কনফিউশন ছিল। সো আপনারা এইটুকু চাইলে স্কিপ করতে পারেন, এই যে এইখানে যে স্টেপ গুলো দেওয়া আছে এই স্টেপ গুলো আসলে অলরেডি আমরা ডিসকাশন করেছি। সো এটা আলটিমেটলি এমন না যে এই ডিসকাশন গুলো আপনাকে আর নতুন করে করতে হবে অথবা লাইন বাই লাইন মুখস্থ করতে হবে, নো। এবার আপনাকে জাস্ট একটা ট্রানজেকশন দেওয়া হবে, এই ট্রানজেকশনের উপর বেস করে আপনাকে টি অ্যাকাউন্ট গুলো আপডেট করতে হবে, এবং টি অ্যাকাউন্ট গুলো আপডেট করার জন্য আমার এই জার্নাল গুলো ভালো করে মনে রাখতে হবে। দ্যাটস ইট। আপনার এক্সামের জন্য এর বেশি আমি কমপ্লিকেসি কোনো কিছু রাখি নেই, এবং কমপ্লিকেটেড কিছু এক্সামে আসবে না। সো ফরগেট অ্যাবাউট আমরা যেই ক্লাসে কিছু কোয়েশ্চেন যদি করে থাকি সেগুলো আমাদের এক্সামের জন্য অতটাও লাইক মোস্ট ইম্পর্টেন্ট না। সো আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আসলে এই এক্সাম্পল গুলো মোস্ট ইম্পর্টেন্ট। এক্সাম্পল 1 আমরা দেখলাম, এক্সাম্পল 2 আমরা অলরেডি ডিসকাশন করতেই পারি, এটা আসলে নাথিং কমপ্লিকেটেড। এটা হচ্ছে ওই যে রিকভারটা, রাইট, যেটা আমরা একটু আগে বলছিলাম। অ্যান্ড আমরা এখন হয়তো বা আরেকটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল 4। ওকে, সো এক্সাম্পল 4 যদি আমরা একটু দেখি যে আলটিমেটলি সরি এক্সাম্পল 3। সো এক্সাম্পল 3 যদি আমরা একটু দেখি যে এখানে আলটিমেটলি কিভাবে আমরা এটার অ্যাডজাস্টমেন্টটা করব, কি কি জিনিস আমাকে করতে হবে। সো এক্সাম্পল 3 ইজ নাথিং কমপ্লিকেটেড, নাথিং মানে স্পেসিফিক্যালি এত এত মানে কমপ্লিকেটেড কিছু না, এবং এখানে আমাকে কি করতে হবে সেটা আমরা একটু দেখবো। সো বিফোর গোয়িং টু এক্সাম্পল 3, আমি এক্সাম্পল 3 টা একটু কপি করে নিয়ে যাই। সো এক্সাম্পল 3 আসার আগে আমরা একটা ছোট্ট জিনিস আপনাদেরকে মনে করাই দিই। আমরা যখন রিসিভেবল অ্যালাউন্স এটা নিয়ে কথা বলেছিলাম, আমরা যখন ডাউটফুল ডেপ্ট নিয়ে কথা বলেছিলাম, এই অ্যালাউন্সটা দুই রকমের হয়, এটাও আপনাদেরকে একটু বলানোর ট্রাই করেছিলাম, রাইট। একটা হচ্ছে স্পেসিফিক অ্যালাউন্স আর একটা হচ্ছে জেনারেল অ্যালাউন্স। তো এটার থিওরিটিক্যাল কনসেপ্ট অনুযায়ী যদি মনে করি আমরা, যে আমরা যে কাস্টমারের টাকাটা পার্টিকুলারলি আমরা জানি এই টাকাটা পেতেও পারি নাও পেতে পারি, এই কাস্টমার এগেনস্টে আমি যে অ্যালাউন্সটা রাখি সেটাকে আমরা বলি স্পেসিফিক অ্যালাউন্স। দুইটাই আমার রিসিভেবল অ্যালাউন্স। এর মধ্যে একটা হচ্ছে আমার স্পেসিফিক অ্যালাউন্স অ্যান্ড আরেকটা হচ্ছে রিমেইনিং জেনারেল অ্যালাউন্স। অলওয়েজ রিমেম্বার, আমি ফার্স্টে স্পেসিফিক অ্যালাউন্স ক্যালকুলেট করব, অ্যান্ড দেন স্পেসিফিক অ্যালাউন্স বাদ দেওয়ার পর আমি জেনারেল অ্যালাউন্স ক্যালকুলেট করব, অ্যান্ড এই দুটা মিলেই হচ্ছে আমার টোটাল অ্যালাউন্স। সো আমরা ক্যালকুলেশনে দেখতে পাবো যে আলটিমেটলি কিভাবে এই ক্যালকুলেশনটা করতে হয়। এবং অলওয়েজ রিমেম্বার, আমরা যখন অ্যালাউন্সের ক্যালকুলেশন করব, যদি কোয়েশ্চেনে স্পেসিফিক অ্যালাউন্স দেওয়া থাকে তাহলে আমাকে আগে স্পেসিফিক অ্যালাউন্সটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর রিমেইনিং রিসিভেবলের উপর আমার জেনারেল অ্যালাউন্সটা বাদ দিতে হবে। সো আমরা এখানে এক্সামে দেখতে পারবো যে আসলে এখানে কোয়েশ্চেনটা কিভাবে আমাকে বলা হয়। সো এক্সাম্পল 3 তে আপনি দেখবেন যে স্পেসিফিক অ্যালাউন্সের কথাটাও বলা হবে এবং জেনারেল অ্যালাউন্সের কথাটাও বলা হতে পারে। সো একটু যদি আমরা আমাদের কোয়েশ্চেনটা খেয়াল করি যে আসলে এখানে কি করব আমরা, আমরা এখানে টি অ্যাকাউন্ট গুলো দেখাবো, দ্যাটস ইট। টি অ্যাকাউন্টে আমি কি কি অ্যাডজাস্টমেন্ট করব, আমি আমার ডাবল এন্ট্রি করব ফার্স্টে, ডাবল এন্ট্রি করার পর আমরা দেন এই ডাবল এন্ট্রি অনুযায়ী টি অ্যাকাউন্ট গুলো আপডেট করব। বাট ডাবল এন্ট্রি করার আগে আমাকে ক্যালকুলেশনটা করে দেখতে হবে যে এখানে আসলে কি কি অ্যালাউন্স দেওয়া আছে। ওকে, রবিন হ্যাজ রিসিভেবলস অফ 11,200, তাহলে এটা হচ্ছে তার রিসিভেবল। ওকে, বাট এই রিসিভেবল হচ্ছে বিফোর দ্য রিসিভেবল অ্যালাউন্স। Of this, he decides that there is some doubt as to whether or not he will receive of some $500 from Peter. এই যে doubtful debt or receivable allowance from Peter, এইটাকে আমরা বলছি, এটাকে আমরা বলছি স্পেসিফিক অ্যালাউন্স। এটাকে আমরা কি বলছি? স্পেসিফিক অ্যালাউন্স। সো অলওয়েজ রিমেম্বার, এটাকে আমরা বলছি স্পেসিফিক অ্যালাউন্স। ওকে, তাহলে নাও নাও জেনারেল অ্যালাউন্স
এইটা ক্যালকুলেট করার প্রসিডিউরটা কি হবে? আমার রিসিভেবল লেস স্পেসিফিক অ্যালাউন্স যদি থাকে, রাইট, এইটা বাদ দেওয়ার পর যেটা হবে যে দেন হচ্ছে রিভাইস রিসিভেবল অর রিমেইনিং রিসিভেবল ইনটু স্পেসিফিক অ্যালাউন্স অলওয়েজ পার্সেন্টেজ হিসেবে দেওয়া থাকবে। সো অলওয়েজ রিমেম্বার, আমার স্পেসিফিক অ্যালাউন্সের ক্যালকুলেশনটা অলওয়েজ আমাকে বলবে যে কত পার্সেন্ট আমি আমার জেনারেল অ্যালাউন্স রাখবো। সো স্পেসিফিক অ্যালাউন্স, স্পেসিফিক কাস্টমারের জন্য যে অ্যালাউন্সটা আমি রাখছি, সো এখানে আপনি যদি দেখেন রিসিভেবল কত আছে কোয়েশ্চেনে, 11,200। সো 11,200 থেকে স্পেসিফিক অ্যালাউন্স এখানে কত আছে? 500। তাহলে 11,200 থেকে যদি আমি 500 বাদ দেই, আপনারা যদি একটু ক্যালকুলেশনটা করে নেন, 11,200 মাইনাস 500 ইজ ইকুয়াল টু 10,000, 10,000, 10,700, 10,700। এইটার উপর আমার কত পার্সেন্ট জেনারেল অ্যালাউন্সের কথা বলছে খেয়াল করে দেখেন, আমার এখানে বলছে হচ্ছে 2%। তাহলে 10,700 ইন্টু 2%, এটা আমার কত আসে? 214। এইটাকে আমরা বলছি জেনারেল অ্যালাউন্স। সো আমরা এখানে ক্যালকুলেশনটা দেখলাম যে আমার স্পেসিফিক অ্যালাউন্স ছিল হচ্ছে 500 অ্যান্ড জেনারেল অ্যালাউন্স ছিল হচ্ছে আমার 214। এই দুটা মিলে হচ্ছে আমার টোটাল রিসিভেবল অ্যালাউন্স। এই ক্যালকুলেশনটা অনেক সময় এক্সামে হয়তোবা আপনি পেতে পারেন, এবং এই ক্যালকুলেশনটা করেই আপনাকে আলটিমেটলি টি অ্যাকাউন্টটাতে আপডেট করতে হবে। সো দুইটাকে যদি যোগ করেন, 500 প্লাস 214, তাহলে আপনার আনসার আসা উচিত হচ্ছে 714। এই যে 714, এটি কিন্তু আপনার টোটাল রিসিভেবল অ্যালাউন্স। আপনি এখন যে ডাবল এন্ট্রিটা করবেন, আপনার ডাবল এন্ট্রি কি হবে? ইরিকভারেবল ডেট ডেবিট এই 714 and receivable allowance credit 714। সো আপনার এক্সামে আসলে এই জিনিসটাই করতে হবে, আপনার এক্সামে আসলে এই জিনিসটাই ক্যালকুলেট করতে হবে। এবং আমরা যদি খেয়াল করি, এখন আমার এখানে দুইটা তিনটা অ্যাকাউন্ট আমি অ্যাডজাস্ট করব। সো আমি অ্যাকাউন্ট গুলো জাস্ট, এই অ্যাকাউন্টের টেমপ্লেট গুলো যেহেতু হবে, সো আমি এই অ্যাকাউন্ট গুলো একটু নিয়ে যাচ্ছি এখান থেকে জাস্ট টেমপ্লেটের জন্য। ওকে, সো ফার্স্টে আমরা আসি রিসিভেবল অ্যাকাউন্ট। রিসিভেবল অ্যাকাউন্টে আমার টোটাল কত টাকা ছিল ওপেনিং ব্যালেন্স? 11,200। অ্যান্ড আমার রিসিভেবল অ্যালাউন্স, রাইট, রিসিভেবল অ্যালাউন্স আমার কত দাঁড়াচ্ছে? এখানে রিসিভেবল অ্যালাউন্সের কোনো কিছু আসবে না, রাইট। তাহলে আমার ব্যালেন্স সিডি 11,200, দ্যাটস ইট। ওকে, তো এটা হচ্ছে একটা আমরা অ্যাকাউন্ট দেখলাম। সরি, আমরা জাস্ট ফরম্যাটিং করার জন্য এটাকে করছিলাম। তাহলে 11,200 আমার আলটিমেটলি রিসিভেবল অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা পেয়ে গেলাম 11,200, 11,200। ওকে, এখন আমরা আসি যে আমার ইরিকভারেবল ডেপ্ট, এটার কোনো আমার ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল না, রাইট। তাহলে ইরিকভারেবল ডেপ্টের এখানে ডাবল এন্ট্রি কি? ইরিকভারেবল ডেপ্ট ডেবিট রিসিভেবল অ্যালাউন্স, তার মানে এটার জন্য আমার আসবে রিসিভেবল অ্যালাউন্স, রাইট। তাহলে রিসিভেবল অ্যালাউন্স আমার এখানে কত টাকা আমি রাখছি? $714। সো $714, এইটা আমরা জাস্ট ডেবিট দিকে আনবো। অ্যাকাউন্ট টাইটেলটা হবে হচ্ছে আমার জাস্ট রিসিভেবল অ্যালাউন্সের টাইটেলটা। অ্যান্ড আমার এখানে কোনো রিকভার অথবা কিছুই ছিল না, সো আমি এগুলাকে সব বাদ দিয়ে দিচ্ছি আমার ফরম্যাট থেকে। অ্যান্ড ব্যালেন্স সিডি যদি আমরা এখানে চিন্তা করি, আমার জাস্ট যেটুকু আমার ডিফারেন্স সেটুকুই হচ্ছে আমার ব্যালেন্স সিডি। তাহলে 714 হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে চলে যাবে আমার ইরিকভারেবল ডেপ্ট হিসেবে। এইটা আপনার এক্সামে আসবে, এইটুকু আপনি এক্সামে করবেন, এর বেশি কিছু না। আরেকটা অ্যাকাউন্ট আমার কি করতে হবে এখন? আরেকটা অ্যাকাউন্ট করতে হবে হচ্ছে আমার রিসিভেবল অ্যালাউন্স, রিসিভেবল অ্যালাউন্স। সো রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্ট, এটা একটা আমার
প্রভিশন অ্যাকাউন্ট, রাইট? সো সেই ক্ষেত্রে এটার ব্যালেন্স বিডিটা আমার ক্রেডিট দিকে থাকবে। যদি কোনো ব্যালেন্স অ্যালাউন্সের ব্যালেন্স দেওয়া থাকতো, এখানে যেহেতু অ্যালাউন্সের কোনো ব্যালেন্স দেওয়া নাই, আমরা জিরো ধরে নিচ্ছি। অ্যান্ড এখানে আমার অ্যালাউন্সের ডাবল এন্ট্রি করলে কি দাঁড়াচ্ছে, আমার অ্যালাউন্স ক্রেডিট, ইরিকভারেবল ডেট ডেবিট, তার মানে রিসিভেবল অ্যালাউন্সের ক্রেডিট দিকে বসবে, সরি, রিসিভেবল অ্যালাউন্সের ক্রেডিট দিকে বসবে। এটা ব্যালেন্স বিডি হওয়ার কথা ছিল, আমরা ব্যালেন্স বিডি নিয়ে আসি। হোয়াট ইজ প্রবলেম, জাস্ট আ সেকেন্ড, আমরা হয়তো বা কন্ট্রোল সি এর জায়গায় কন্ট্রোল এক্স দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এখন আমরা আসি ইরিকভারেবল ডেবিট রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। তাহলে রিসিভেবল অ্যালাউন্সের ক্রেডিট দিকে আমি বসাবো 714। এই 714 এটা আমার ক্রেডিট দিকে থাকবে। অ্যান্ড যেহেতু আমার এখানে ক্রেডিট দিকে বেশি, অ্যান্ড অলওয়েজ ক্রেডিট দিকে বেশি হবে, এটা আমরা জানি সব সময় যে প্রভিশন অ্যাকাউন্ট গুলো অর লাইবিলিটি অ্যাকাউন্ট গুলো আমার ক্রেডিট ব্যালেন্স হবে। সো সেই ক্ষেত্রে আমার ব্যালেন্স সিডি হবে 714। এই 714 এইটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে রিসিভেবল থেকে আমি লেস করে দিব। এখন আমি যদি আপনাকে এখান থেকে এই জিনিসগুলো জিজ্ঞেস করি এক্সামে, যে আপনি আপনার রিসিভেবল অ্যাকাউন্টের ব্যালেন্সিং করেন, ইরিকভারেবল ডেপ্টের ব্যালেন্সিং করেন, রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্টের ব্যালেন্সিং করেন, আই বিলিভ এটা আপনারা পারবেন এবং এটি এক্সামে আসবে। এটি আপনাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট, নাথিং মোর দ্যান দ্যাট। এন্ড এখান থেকে যদি আমি আপনাকে বলি এখন রিসিভেবল অ্যাকাউন্ট, এটা আমার ট্রায়াল ব্যালেন্সের কোন দিকে বসবে? রিসিভেবল অ্যাকাউন্ট যেহেতু ডেবিট ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্সে এটা আমার 11,200 ডেবিট দিকে বসবে। ইরিকভারেবল ডেপ্ট, এটা আমার ট্রায়াল ব্যালেন্সের যেহেতু এক্সপেন্স, এটা আমার ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসবে 714। রিসিভেবল অ্যালাউন্সের যে অ্যাকাউন্টটা, এটা যেহেতু আমার ক্রেডিট ব্যালেন্স হচ্ছে 714, এটা রিসিভেবল অ্যালাউন্সের ক্রেডিট দিকে পড়বে ট্রায়াল ব্যালেন্স। সো এই কথাগুলো তো অলরেডি আমরা জানি, এই জিনিসটা তো আমরা অলরেডি জানি। এখন একই এক্সাম্পল থেকে আমি যদি বলি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার কত টাকা এক্সপেন্স হিসাবে যাবে, রাইট? আপনি আমাকে কত টাকা বলবেন এক্সপেন্স হিসাবে যায়, এখানে এক্সপেন্স অ্যাকাউন্ট কোনটা? এটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট। তাহলে আমার ইরিকভারেবল ডেপ্ট হিসেবে কত টাকা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস হিসেবে যাবে? এক্সপেন্স ইরিকভারেবল ডেপ্ট, এই 714, এই আমার অ্যামাউন্টটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে। ওকে, একইভাবে আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার কারেন্ট অ্যাসেটের আন্ডারে, সরি, আমার রিসিভেবল কত টাকা যাবে, রিসিভেবল কত টাকা যাবে, এটা যদি আমি জিজ্ঞেস করি, এটার সিম্পল ক্যালকুলেশন, রিসিভেবল অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে? এই যে 11,200, এই 11,200, এই 11,200 লেস রিসিভেবল অ্যালাউন্স। রিসিভেবল অ্যালাউন্স আমার কত আছে? এই যে আমার রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্টের যেই ক্লোজিং ব্যালেন্সটা 714, এইটা আমার মাইনাস করে যে অ্যামাউন্টটা আসবে 11,200 থেকে, 11,200 মাইনাস 714, এই 10,486, এই অ্যামাউন্টটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কারেন্ট অ্যাসেট হিসেবে চলে আসবে। সো দ্যাটস দ্য থিং that you need to actually prepare, or you have to like apply your knowledge from receivable chapters, not more than that. I kept it very simple. I tried to make it very easy peasy, very like understandable way. And I believe আপনারা এইটি অ্যাকাউন্টের কনসেপ্ট অলরেডি খুব ভালো করে জানেন, খুব ভালো করে বুঝেন, হাউ টু অ্যাপ্লাই দ্য ডেবিট ক্রেডিট কনসেপ্ট অন টি অ্যাকাউন্ট। অ্যান্ড এইটি অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে এটার যেটাকে আমরা লেজার অ্যাকাউন্ট বলি, লেজার অ্যাকাউন্ট থেকে কিভাবে ট্রায়াল ব্যালেন্স করতে হয় সেটাও আমরা জানি। অ্যান্ড দেন আপনাকে যদি এখান থেকে আমি জিজ্ঞেস করি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত অ্যামাউন্ট যাবে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত অ্যামাউন্ট যাবে, সেটাও আপনি খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড অফকোর্স এখান থেকে যদি আমার অ্যালাউন্স বাড়ে অথবা কমে, এই ধরনের যদি কোনো কোয়েশ্চেন্স আসে, সেটাও আই বিলিভ খুব সুন্দর করে আপনারা আনসার করতে পারবেন। সো দ্যাটস দ্য থিং ইউ নিড টু অ্যাপ্লাই। সো খেয়াল করে দেখেন, এখানে
এর থেকে বেশি কিছু আসলে আসার মতো নাই, এবং এখানে এর থেকে বেশি কিছু আসলে আলটিমেটলি আপনার অ্যাপ্লাই করার মতো নাই। সো আপনি এই এক্সাম্পল গুলো যদি বাসায় একটু করে ফেলেন, আই বিলিভ এটা খুব একটা কমপ্লিকেটেড না, এবং খুব একটা প্রবলেমেটিক না। যেমন আমি যদি এক্সাম্পল 4 অথবা 5 এর যে কোনো একটা এক্সাম্পল আপনাদের সাথে একটু করি অথবা একটু করার ট্রাই করি, তাহলে আলটিমেটলি হোপফুলি এটাই আপনাদের জন্য ফাইনাল প্রিপারেশনের মতো হবে, যেটার বেশি আসলে এক্সামে আপনারা আই বিলিভ, আই ট্রাস্ট আপনারা পাবেন না ইনশাল্লাহ। ওকে, ওকে। সো আপনি যদি একটু দেখেন যে আমার এক্সাম্পল 4 এ এখানে আসলে রিকোয়ারমেন্টটা যেটা বলছে, সেই রিকোয়ারমেন্টের জন্য আমাকে কি কি করতে হবে। ওকে, সো আমরা যদি একটু জাস্ট আমার রিকোয়ারমেন্টটা দেখে আসি, যে হোয়াট ইজ দ্য নেট চার্জ স্টেটমেন্ট অফ প্রফিট অর লস ইন রেসপেক্ট অফ রিসিভেবলস, মানে হচ্ছে আপনাকে এটার নেট চার্জ কত টাকা হবে। আমি এটাকে নেট চার্জের পাশাপাশি and also show the respective T account, লেজার অ্যাকাউন্ট, আমি আপনাকে লেজার অ্যাকাউন্টটাও দেখাই দিব, কোনো সমস্যা নেই। এখন এখানে দেখেন আমি রেসপেক্টিভ টি অ্যাকাউন্ট গুলো দেখানোর ক্ষেত্রে আমাকে এখন ইনফরমেশনটা পড়তে হবে। রিসিভেবল যেটা দেওয়া আছে হচ্ছে 31 জুলাইতে 46,000, রাইট? অ্যালাউন্স 2,400, তার মানে রিসিভেবল এর ব্যালেন্সও দেওয়া আছে, অ্যালাউন্স এর ব্যালেন্সও দেওয়া আছে। On reviewing receivables account, it was found that an irrecoverable debt of 1,900 has not been written off. তার মানে এই রিসিভেবল অ্যাকাউন্টের মধ্যে 1,900 এখনো রেকর্ড করা হয় নাই, যেটা ইরিকভারেবল ডেপ্ট। তাহলে এই 1,900 কিন্তু আমার ইরিকভারেবল ডেপ্ট, নট ডাউটফুল ডেপ্ট, কথাটা মনে রাখবো। ওকে, যেটা আমাকে রাইট অফ করা মানে করতে হবে, যেটা করা হয় নাই। And the recovery of debt 560 previously written off has not yet been entered in the books. এবং আরেকটা হচ্ছে যেটা রিকভার করা হয়েছে 560, সেটা আমরা রিকভার হিসাবে রেকর্ড করি নাই। The company wishes to make an allowance for receivables of 5% at year end. এবং কোম্পানি কি করে, একটা অ্যালাউন্স রাখে, দ্যাটস জেনারেল অ্যালাউন্স, রাইট? জেনারেল অ্যালাউন্সটা কার উপর রাখে? জেনারেল অ্যালাউন্সটা রাখে হচ্ছে তার যে রিসিভেবল আছে তার 5%। তাহলে আমার 46,000 থেকে 1,900 বাদ যাবে। বাদ যাওয়ার পর যে অ্যামাউন্টটা আসবে তার উপর আমার 5% ক্যালকুলেট করতে হবে। সো আমরা একটু আগে ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে এখানে আমার আলটিমেটলি কি কি ছিল? ইরিকভারেবল ডেপ্ট ছিল, ইরিকভারেবল ডেপ্ট, এটা ডাবল এন্ট্রি কি? ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট, সিম্পল। তাহলে ইরিকভারেবল ডেপ্ট আমার ডেবিট কত টাকা? যত টাকা আমি রিকভার করতে পারবো না, যেটা আমার কোয়েশ্চেনে স্পেসিফিক্যালি বলে দিচ্ছে। অ্যান্ড রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট 1,900, এটা হচ্ছে আমার ডাবল এন্ট্রি ফর ইরিকভারেবল ডেপ্ট। তাহলে আমার কয়টা অ্যাকাউন্ট লাগবে? ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট তো অফকোর্স লাগবেই, রিসিভেবল অ্যাকাউন্ট তো মানে অবভিয়াসলি লাগবে, যেহেতু আমার ব্যালেন্স দেওয়া আছে। এরপর আমি যে রিকভারিং ইরিকভারেবল ডেপ্ট, এই যে আমি রিকভার করছি, এটার জন্য আমরা এখানে এই ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টটা ইউজ করব, তাহলে আমাদের জন্য আর আসলে প্রবলেম হবে না। ওকে, তাহলে আমার ডাবল এন্ট্রি কি হবে? ক্যাশ অর ব্যাংক ডেবিট ইরিকভারেবল ডেপ্ট ক্রেডিট। তাহলে ইরিকভারেবল ডেপ্ট আমরা কত টাকা রিকভার করেছি? 560। সো এটাকে আমরা আমার এখানে রেকর্ড করে ফেলি, 560, 560। ওকে, নাও এরপরের এন্ট্রিটা আমরা কার জন্য করব? ফর ডাউটফুল ডেট অর রিসিভেবল অ্যালাউন্স। তাহলে আমার রিসিভেবল অ্যালাউন্সের ডাবল এন্ট্রি কি হবে? আমরা জানি রিসিভেবল অ্যালাউন্সের ডাবল এন্ট্রি হবে হচ্ছে আমার ইরিকভারেবল ডেপ্ট ডেবিট, যেটুকু আমরা অ্যালাউন্স করব। সো তাহলে আমরা অ্যালাউন্সটা আগে ক্যালকুলেট করে ফেলি। তাহলে অ্যালাউন্স কত হবে? 46,000। ওকে, 46,000 থেকে লেস আমার যত টাকা রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, রাইট? তাহলে আমার 46,000 থেকে
46,000 minus 1,900, 44,100। এইটার উপর আমার জেনারেল অ্যালাউন্স কত পার্সেন্ট রাখতে বলছে এক্সামে? 5%। তাহলে এটার 5% যা হয় সেটাই হচ্ছে আমার ইন্টু 5%, 2205। ওকে, সো দ্যাটস দ্য থিং। আমাকে এখানে এইভাবেই চিন্তা করতে হচ্ছে। তাহলে আমার অ্যালাউন্স কত টাকা খেয়াল করে দেখেন। ইরিকভারেবল ডেট ডেবিট অ্যান্ড রিসিভেবল অ্যালাউন্স ক্রেডিট। বাট পয়েন্টটা খেয়াল করে দেখেন, পয়েন্টটা হচ্ছে আমার অ্যালাউন্স কিন্তু অলরেডি আছে এখানে। ভালো করে খেয়াল করেন, অ্যালাউন্স আছে অলরেডি 2400। ওকে, তাহলে অ্যালাউন্স যদি থাকে এই 31 জুলাইতে, নাও আমরা এখানে দ্য কোম্পানি উইশেস টু মেক, তার মানে এই অ্যালাউন্সটা কিন্তু নতুন করে রাখতেছে, নট লাইক যে অ্যালাউন্সটা মানে কমে যাচ্ছে অথবা বেড়ে যাচ্ছে, রাইট? এখন এইখানে আপনার পয়েন্টটা ভালো করে খেয়াল করেন, আমার অ্যালাউন্স অলরেডি 2400 আছে, অ্যালাউন্স অলরেডি 2400 আছে, বাট এখন অ্যালাউন্স কত হচ্ছে? 2205। নাও আমি যদি আপনাকে এখানে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি, তাহলে অ্যালাউন্সটা কি বাড়লো না কমলো? এক্সিস্টিং অ্যালাউন্স 2400, তাহলে 2400 থেকে মাইনাস 2205, তাহলে এই যে অ্যালাউন্সটা কমে গেল, রাইট? সো এইটুকু অ্যালাউন্স এখন আমাকে আলটিমেটলি অ্যাজ দ্য অ্যালাউন্স নিডস টু রিডিউসড, তাহলে আমার এন্ট্রিটা কি হবে? আমি যে এন্ট্রিটা দিলাম এই এন্ট্রিটা কিন্তু আসলে এখানে থাকবে না, কেননা আমার অ্যালাউন্সটা কমাই দিতে হবে। তাহলে অ্যালাউন্স যদি কমাই দিতে হয়, তাহলে রিসিভেবল অ্যালাউন্স ডেবিট হবে, ইরিকভারেবল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। কতটুকু? যতটুকু আমার অ্যালাউন্সটা কমে যাবে, 195। 195, 195 কিভাবে আসলো? 195 আসলো হচ্ছে এই যে 2400 লেস 2205। That's the concept of reduce or increase or decrease of receivable allowance. খেয়াল করে দেখেন, আমরা এই এন্ট্রিগুলা এখানে অলরেডি পোস্ট করলাম। ওকে, নাও আপনাকে জিজ্ঞেস করছিল স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে কত টাকা যাবে। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে যে অ্যামাউন্টটা যাবে, এই যে রিকভারেবল ডেপ্ট যেটা আমার এক্সপেন্স হিসেবে চার্জ হয়েছে 1900, এখান থেকে আমার এই 560 বাদ যাবে, অ্যান্ড এই 560 থেকে আরো 195 বাদ যাবে। এই টোটালটাই আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে। আমি জাস্ট স্ট্রেট ওয়েতে যদি রিকোয়ারমেন্টটা খেয়াল করি, স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমার 1900 লেস 560 লেস 195, দ্যাটস ইট। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে আমরা কত টাকা চার্জ করব সেটার রিকোয়ারমেন্ট হিসেবে ছিল। বাট আমি যেহেতু আপনাকে বললাম যে এখানে আমরা পুরো ব্যাপারটাই দেখাবো, মাইনাস 195, 1145। ওকে, তাহলে আমরা এই অ্যামাউন্টটা স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে দেখাবো। এখানে একটা ছোট্ট জিনিস আমি আবার আপনাকে রিকল করাই দিই, আমরা এই দুইটা এন্ট্রিতে কোনো প্রবলেম নাই, আই বিলিভ দ্যাট আপনারা এই দুইটা এন্ট্রি খুব ভালো করে বুঝতে পারছেন। বাট যেটা আমার অ্যালাউন্সের অ্যাকাউন্টটা, এই অ্যালাউন্সের অ্যাকাউন্টে আপনাদের প্রবলেম থাকতেই পারে, যেটা আমরা বুঝতেছি। সেখানে হচ্ছে আপনাকে এখানে মাথায় রাখতে হবে আমার এই বছর, মানে আমার এই বছরের অ্যালাউন্স আমি, সো এটা কিন্তু আমার গত বছরের অ্যালাউন্স। খেয়াল করে দেখেন 31 জুলাই 20x6 এটা আমার ওপেনিং ব্যালেন্স, মানে এটা হচ্ছে আমার অ্যালাউন্সের ওপেনিং ব্যালেন্স, মানে ব্যালেন্স বিডি, রাইট? তাহলে 2400 হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওপেনিং ব্যালেন্স। বাট এই বছর আমি অ্যালাউন্স কত রাখবো? এই বছর আমি অ্যালাউন্স রাখবো হচ্ছে 2205। তাহলে নাও আমার যেহেতু 2205 অ্যালাউন্স রাখতে হবে, বাট যেখানে অলরেডি অ্যালাউন্স আছে 2400, তাহলে অ্যালাউন্স আমাকে এখন কি করতে হবে? অ্যালাউন্সটা কমাতে হবে। অ্যালাউন্স যদি কমাতে হয়, একটু মনে করে দেখেন, ইফ অ্যালাউন্স নিড টু রিডিউস অর ডিক্রিজ, আমরা কি এন্ট্রি বলেছিলাম? এই যে এই এন্ট্রিটি একটু মনে করে দেখেন, রিসিভেবল অ্যালাউন্স ডেবিট, ইরিকভারেবল ডেপ্ট ক্রেডিট। কোন অ্যামাউন্টটা? জাস্ট ডিফারেন্স অ্যামাউন্টটা, যেটুকু অ্যামাউন্ট আমার কমে যাচ্ছে, যেটুকু অ্যামাউন্ট আমার কমে যাচ্ছে। এখানেও কিন্তু আমরা সেম কাজটাই করেছি। সো অলরেডি আমার রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্টে আছে 2400,
বাট আমার অ্যালাউন্সের ক্লোজিং ব্যালেন্স মানে আমার অ্যালাউন্সের ক্লোজিং ব্যালেন্স হবে হচ্ছে 2205, মানে ব্যালেন্স সিডি হবে হচ্ছে 2205। সো এটা হচ্ছে আমার ব্যালেন্স বিডি, আর এটা হচ্ছে আমার ব্যালেন্স সিডি। তার মানে আমার অ্যালাউন্স আছে 2400, বাট এটা কমে যাবে 2205-এ। তাহলে আমার কতটুকু কমাতে হবে? 195। তাহলে যে ডিফারেন্সটা টু রিডিউস বাই 195, 195 কিভাবে আসছে? 2400 থেকে 2205 বাদ দিলে যে অ্যামাউন্টটা হয়। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করে দেখলাম যে অ্যালাউন্স যদি কমাইতে হয়, অ্যালাউন্স যদি কমে যায়, তাহলে এটা আমার এক্সপেন্সকে, এটা আমার এক্সপেন্সকে ডিক্রিজ করে, রাইট? এটা আমার এক্সপেন্সকে কমায় দেয়। সো এই কথাটা আমরা এর আগেও বলেছি। সো দ্যাটস দ্য সিম্পল থিং। এখন আপনি যদি টি অ্যাকাউন্ট চিন্তা করেন, তাহলে টি অ্যাকাউন্টে কি কি আপনি টি অ্যাকাউন্ট করবেন? ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট লাগবে, রিসিভেবল অ্যাকাউন্ট লাগবে, ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, অ্যান্ড রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্ট লাগবে। আমি একটা একটা করে যদি মানে আলটিমেটলি টি অ্যাকাউন্ট গুলো ড্র করি, ইরিকভারেবল ডেপ্ট, এই অ্যাকাউন্ট গুলো তো সবগুলোই লাগবে আমার। সো আমি জাস্ট অ্যাকাউন্ট গুলো ড্র করতে চাই। রিসিভেবল অ্যাকাউন্ট, রিসিভেবল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স কত দেওয়া ছিল কোশ্চেনে? এই যে আমরা যদি কোশ্চেন থেকে আসি, 46,000 রিসিভেবল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল 46,000। ওকে, এখানে আমার এমন কোনো এন্ট্রি আসছে যেটার কারণে রিসিভেবল ডেবিট অথবা ক্রেডিট হয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। এখানে এমন কোনো এন্ট্রি আসছে যেটার কারণে রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট অথবা ক্রেডিট হয়েছে। তাহলে রিসিভেবল অ্যাকাউন্ট যে অ্যামাউন্টটা দেওয়া আছে 46,000, এখানে আমার টোটালটা 46,000 and 46,000. Just bear with me. ওকে, নাও ইরিকভারেবল ডেপ্ট, ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টে অনেকগুলো পয়েন্ট আসবে, কেননা এখানে অনেকগুলো জিনিস আমরা নিয়ে আসছি। ইরিকভারেবল ডেপ্টের ওপেনিং কোনো ব্যালেন্স ছিল না, রাইট? তাহলে আমার ফার্স্ট এন্ট্রি কি ছিল? ইরিকভারেবল ডেবিট, রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে রিসিভেবল অ্যাকাউন্ট যে ক্রেডিট হলো, অ্যামাউন্ট কত? 1,900, 1,900, এটা আমার ইরিকভারেবল ডেপ্ট। ওকে, এরপরে ইরিকভারেবল ডেপ্ট রিলেটেড কি এন্ট্রি ছিল? ক্যাশ অর ব্যাংক ডেবিট 560, ইরিকভারেবল ডেপ্ট ক্রেডিট। তাহলে ইরিকভারেবল ডেপ্টের ক্রেডিট দিকে 560 হবে, যতটুকু আমি রিকভার করলাম। পরের ডাবল এন্ট্রি কি ছিল? আমার রিসিভেবল অ্যালাউন্স ডেবিট, ইরিকভারেবল ডেপ্ট ক্রেডিট। তাহলে ইরিকভারেবল ডেপ্টের ক্রেডিট দিকে হবে, ইরিকভারেবল ডেপ্টের ক্রেডিট দিকে আমার কত টাকা? আমার এটা আলটিমেটলি রিসিভেবল অ্যাকাউন্টকে কমে যাচ্ছে 195। খেয়াল করে দেখবেন আমার যে ব্যালেন্স সিডিটা আসবে, এই ব্যালেন্স সিডিটা এক্স্যাক্টলি আমি আমার যেটুকু প্রফিট অ্যান্ড লসের ক্যালকুলেশন দেখাচ্ছিলাম, এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট আসবে। কেন? বিকজ 1,900 থেকে আপনি যদি এই অ্যামাউন্ট গুলোকে বাদ দেন, তাহলে অটোমেটিক্যালি যত টাকা স্টেটমেন্ট অফ প্রফিট অন লসের ক্লোজিং ব্যালেন্স হিসেবে যাবে, 1,900 থেকে 560, 195 বাদ দিলে এই অ্যামাউন্টটাই আসছে। সো এই যে স্টেটমেন্ট অফ প্রফিট অন লসের কথা বলছে, স্টেটমেন্ট অফ প্রফিট অন লস করার জন্য কিন্তু আমার এই অ্যাকাউন্টটা করলেই গুড এনাফ ছিল, লাইক ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্টটা করলেই গুড এনাফ ছিল, এর বেশি কিছু আসলে এখানে দরকার ছিল না। ওকে, নাও আমার একটা জাস্ট সিম্পল একটা অ্যাকাউন্ট আছে ক্যাশর ব্যাংক, এই অ্যাকাউন্ট আসলে আমি করে ফেলি, যেহেতু এটা আসলে খুব একটা কমপ্লিকেটেড না ক্যাশর ব্যাংক অ্যাকাউন্টটা। এটা আমরা জাস্ট এখানেই দেখাই ফেলি ক্যাশর ব্যাংক অ্যাকাউন্ট, কারণ এখানে আসলে আর কোনো অ্যাডজাস্টমেন্ট আসছে না। ক্যাশ অর ব্যাংক, ওকে। তাহলে আমার ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্টের কোনো ব্যালেন্স দেওয়া ছিল না কোশ্চেনে। ওকে, আমরা কোনো ব্যালেন্স পাইনি এখানে, বাট এখানে একটা ক্যাশ অর ব্যাংক ডেবিট হয়েছে, যেটা ইরিকভারেবল ডেপ্ট রিকভারের কারণে 560। তাহলে ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট দিকে বসবে ইরিকভারেবল ডেপ্ট রিকভার্ড হিসেবে, অ্যামাউন্টটা হবে যে অ্যামাউন্টটা আমরা রিকভার করেছি 560। তাহলে ব্যালেন্স সিডি কত হবে? ব্যালেন্স সিডি হবে এই যে আমরা টোটালটা যোগ করলে যেটা পাই, টোটালটা যোগ করলে কিন্তু আমরা 560 পাচ্ছি এখানে, এন্ড এই 560 ডিফারেন্সটাই হচ্ছে আলটিমেটলি irrecoverable debt recovered. So 560, 560.
এখানেও আমার ব্যালেন্স সিডিটা 560 হয়ে যাবে। সো ক্যাশ অর ব্যাংক অ্যাকাউন্ট আসলে নাথিং কমপ্লিকেটেড, এটা আসলে সিম্পল অ্যাকাউন্টই ছিল। এখানে আর নতুন করে আসলে কিছু আসে নাই আর আসবে না। ওকে, নাও আপনাকে আমি এখন দেখাচ্ছি রিসিভেবল অ্যালাউন্সের অ্যাকাউন্টটার ক্ষেত্রে কি হবে। রিসিভেবল অ্যালাউন্স অ্যাকাউন্টটা যেহেতু একটু নিউ ফরম্যাটে এখানে ছিল, কারণ এখানে একটা ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল, আমি যদি ভুল না করে থাকি 2400। সো রিসিভেবল অ্যালাউন্সের ওপেনিং ব্যালেন্স আমাকে আগে এখানে নিয়ে আসতে হবে 2400। সো আমি আগে ওপেনিং ব্যালেন্সটা এখানে নিয়ে আসি ভাইয়ারা, 2400। ওকে, যেটা আমার কোশ্চেন থেকে দেওয়া আছে ওপেনিং ব্যালেন্স। নাও আমার রিসিভেবল অ্যালাউন্সের কি এন্ট্রি হয়েছিল? রিসিভেবল অ্যালাউন্স ডেবিট, ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট, ইরিকভারেবল ডেপ্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে রিসিভেবল অ্যালাউন্সের ডেবিট দিকে বসবে, আমি ডেবিট দিকে বসাবো, রিসিভেবল অ্যালাউন্সের ডেবিট দিকে বসাবো। অ্যামাউন্টটা হবে যেটুকু অ্যালাউন্স আমি কমাই দিচ্ছি 195। এখন খেয়াল করে দেখবেন আমার ক্লোজিং ব্যালেন্স, আমি যদি ক্লোজিং ব্যালেন্সটা এখানে নিয়ে আসি, তাহলে এই 2400 থেকে 195 বাদ দিলে এক্স্যাক্টলি আমরা যেটা এই বছরের অ্যালাউন্স রেখেছি 2205, এই অ্যামাউন্টটাই হওয়া উচিত, এই অ্যামাউন্টটাই হবে এখানে, রাইট? এই অ্যামাউন্টটাই অ্যাকচুয়ালি হবে। সো 2205। সো বেসিক্যালি এই কথাটাই আমরা এতক্ষণ ধরে বলার ট্রাই করেছিলাম আপনাদেরকে, যে রিসিভেবল অ্যালাউন্সের ওপেনিং ব্যালেন্স যেটা দেওয়া ছিল 2400, যেটা আমার দুই দিকেই চলে আসবে টোটাল হিসেবে 2400, বাট আমার এখানে অ্যালাউন্স যেহেতু কমে গেছে, যতটুকু কমছে ততটুকু আমার অ্যালাউন্সকে কমাই দিতে হয়েছে, অ্যামাউন্ট কমছে 195। ওকে, নাও আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে আমার রিসিভেবল হিসেবে কত টাকা যাবে, রিসিভেবল অ্যাকাউন্টের যে ব্যালেন্স লেস দ্য ক্লোজিং ব্যালেন্স অফ রিসিভেবল অ্যালাউন্স। সিম্পল, যেটা আমরা একটু আগে দেখলাম। তাহলে আমার রিসিভেবল অ্যাকাউন্টের ব্যালেন্স কত আছে আমরা একটু দেখে আসি। রিসিভেবল অ্যাকাউন্টের ব্যালেন্স কত ছিল? 46,000। ক্লোজিং ব্যালেন্স কত ছিল? 46,000। এখান থেকে আমি বাদ দিব কোনটা? এই যে যেই অ্যালাউন্সের আমরা ব্যালেন্সটা এখন এই বছরে দেখাচ্ছি। তাহলে আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত টাকা যাবে? 46,000, 46,000 মাইনাস 2205, 43,795। এই অ্যামাউন্টটা আমার কারেন্ট অ্যাসেটের আন্ডারে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের রিসিভেবল হিসেবে যাবে। দ্যাটস দ্য ম্যাক্সিমাম ক্যালকুলেশন ইউ মাইট এক্সপেক্ট ইন ইউর এক্সাম। আপনার এক্সামে এর বেশি কিছু আমরা ক্যালকুলেশন আনবো না, আসবে না, ইভেন দো এর বাইরে আসলে রিসিভেবল নিয়ে আর কিছু বলার নেই। সো দ্যাটস দ্য হোল পার্ট অফ রিসিভেবল, যেটা আমরা গত 2-3টা ক্লাসে হয়তো বা আপনাদেরকে দেখানোর ট্রাই করেছিলাম। সো আই ট্রাইড মাই লেভেল বেস্ট টু র্যাপ ইট আপ ইন আ সিঙ্গেল ভিডিও, এন্ড 2-3টা আমরা এক্সাম্পল করে দিলাম, সো দ্যাট আমি এই এক্সাম্পল গুলো আপনাদেরকে আপনাদের গ্রুপে, রেসপেক্টিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপলোড করে দিচ্ছি। এন্ড বিফোর দ্য মিড টার্ম আপনারা ভালো করে প্রিপারেশন যেন নিতে পারেন, ভালো একটা প্রিপারেশন নিয়ে যেন এক্সাম দিতে পারেন। ফর দ্যাট রিজন আই ট্রাইড মাই লেভেল বেস্ট। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। টেক কেয়ার, বাই বাই, সি ইউ অন নেক্সট উইক। আল্লাহ হাফেজ।